প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই একটা ভিডিও দেখো। আমরা মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের লেকচার 1, ঠিক আছে? তো দেখো, একটা কোষ, ঠিক আছে? কোষ এমন দেখতে হয়। কোষের ভেতরে তোমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছ। নিউক্লিয়াসের ভেতরে কি দেখতে পাচ্ছ বলো তো? নিউক্লিয়াসের ভেতরে এইগুলা হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে? ক্রোমোজোম। এখন তোমরা ক্রোমোজোম হিসেবে দেখতে পাচ্ছ, কিন্তু এগুলো আসলে ক্রোমাটিন তন্তু হিসেবে থাকে। ক্রোমাটিন তন্তুগুলা কুণ্ডলিত হয়ে পাকিয়ে পাকিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এমন ক্রোমোজোম তৈরি করে। আমরা দেখব, সবই দেখব, ঠিক আছে? তো দেখো, এই যে ক্রোমোজোম তুমি দেখতে পাচ্ছ, এই ক্রোমোজোম গুলো দেখো নিউক্লিয়াসের ভিতরে কেমন করে আছে। একটু পরেই দেখবা যে এই নিউক্লিয়াসের যে আবরণ থাকে বা নিউক্লিয়ার যে মেমব্রেনটা থাকে, সেই মেমব্রেনটা দেখছো গায়েব হয়ে গেছে। দেখো তো এখানে, এখানে দেখো তো তুমি, এই যে একটা বৃত্ত মতো দেখতে পাচ্ছ না, এই বৃত্তটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। দেখো এটা গায়েব হয়ে যাবে, দেখছো? এটা অদৃশ্য হয়ে গেছে। তো নিউক্লিয়ার মেমব্রেনটা অদৃশ্য হয়ে গেছে। আর ওর ভেতরে যে ক্রোমোজোম গুলো ছিল, দেখো ওর ভেতরের ক্রোমোজোম গুলো কিন্তু এখানে আছে। থাকার পরে কি হচ্ছে, এখানে নিউক্লিওলাস টাও বিলুপ্ত হয়ে গেছে। ওর ভিতরে যে গোলাকার বস্তুটা থাকে ওইটা আর কি। তো তারপরে সেন্ট্রোমিয়ার বা তোমার হচ্ছে ক্রোমাটিন তন্তু গুলা, অর্থাৎ একত্রিত হয়ে যে ক্রোমোজোম তৈরি হয়েছে, ওই ক্রোমোজোমকে ট্রাকশন ফাইবার, এই যে দেখছো ফাইবার, এগুলা অ্যাট্রাকশন ফাইবার যেগুলা, সেগুলা উৎপন্ন হয়ে কি করছে, এই ক্রোমোজোমের সাথে লেগে যাচ্ছে, ঠিক আছে? লেগে গিয়ে কি করবে, অর্ধেক ক্রোমোজোম এই পাশে নিয়ে আসবে, বাকি অর্ধেক ক্রোমোজোম ওই পাশে নিয়ে যাবে। তো দেখো, এরা ক্রোমোজোম কিন্তু সবগুলো মাঝামাঝি অবস্থায় আছে। তো এটাকে কি বলা হয়, মেটাফেজ, ঠিক আছে, বা মধ্য পর্যায়। দেখো সবাই কিন্তু মাঝামাঝি রয়েছে। এখন দেখো, কিছু ক্রোমোজোম এক পাশে যাবে, আর কিছু ক্রোমোজোম আর এক পাশে যাবে। অলমোস্ট অর্ধেক সংখ্যক, ঠিক আছে? অর্ধেক সংখ্যক এক পাশে যাবে, ট্রাকশন ফাইবার টেনে নিয়ে আকর্ষণ করে নিয়ে চলে যাবে এক পাশে। আর বাকি অর্ধেককে ট্রাকশন ফাইবার বাকি অন্যদিকে নিয়ে চলে যাবে। দেখো অন্যদিকে নিয়ে চলে গেল, চলে গেল। চলে যাওয়ার মাধ্যমে এখানে নিউক্লিয়াসের বিভাজনটা অলমোস্ট শেষ হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ ক্যারিওকাইনেসিস এটা শেষ হয়ে গেছে। দেখো, হওয়ার পরে কি হয়েছে, দেখো আবার নতুন করে একদম শেষের পর্যায়ে কি হচ্ছে, ওই আহ, প্রথমে যে তোমার চারিদিকে, নিউক্লিয়াসের চারিদিকে যে ওয়ালটা বা তোমার নিউক্লিয়ার মেমব্রেনটা ছিল না, ওইটা যেটা গায়েব হয়ে গেছিল, তাই না? বা অদৃশ্য হয়ে গেছিল, সেটা কিন্তু আবার দেখো ফিরে আসছে। দেখছো, আবার ফিরে আসছে। ফিরে আসার পরে এই মুহূর্তে তোমার ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনও শেষ। এবং তার সাথে সাথে দেখো কোষ প্লেট তৈরি করার মাধ্যমে বা অন্যান্য ভাবে দেখো তোমার সাইটোকাইনোসিস বা সাইটোপ্লাজমের যে বিভাজনটা না, সেটাও কিন্তু সেই। দেখো সাইটোকাইনোসিস, দেখো এই দেখো, এই যে সাইটোকাইনোসিস হচ্ছে, অর্থাৎ সাইটোপ্লাজমও পরস্পর থেকে আলাদা হয়ে গেল। এই যে, তো প্রথমে ক্যারিওকাইনেসিস হলো, যার মাধ্যমে কি হলো, আহ, যার মাধ্যমে নিউক্লিয়াসটা কি দুইটা বিভক্ত হয়ে গেল, ঠিক আছে? তারপরে সাইটোকাইনেসিস হলো, যার ফলে কি হলো, এই সাইটোপ্লাজমটা বিভক্ত হয়ে দুইটা সেল বা কোষে রূপান্তরিত হলো। তাহলে বুঝতে পারলে, সম্পূর্ণটা কিন্তু বোঝা শেষ। এখনো যারা বোঝনি বা বই পড়ে বুঝতে চাও যারা, চলো আমরা বইতে দেখা যাক। আহ তো চলো শুরু করা যাক। যে যতক্ষণ না বুঝবা ততক্ষণ আমরা বুঝাবো, ততক্ষণ আমরা বুঝার ট্রাই করব, ঠিক আছে? তাহলে দেখো, মাইটোসিস এই কোষ বিভাজনটা কোন কোন পর্বে হয় বলতো? উন্নত শ্রেণীর প্রাণীতে হয়। উন্নত শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদ। উন্নত বলতে কি বোঝায়, যেগুলো একেবারে উন্নত, আগের গুলা না, ঠিক আছে, সেইগুলা। তো দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, ঠিক আছে? দুইটা কোষ, একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে জনন কোষ। তো দেহকোষটা কি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। অর্থাৎ এই যে তোমরা বৃদ্ধি পাচ্ছ, চলো আমরা সামনে দেখছি। এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, ঠিক আছে? নিউক্লিয়াস কিন্তু একবারই বিভাজিত হয়, কিন্তু সম আকৃতির, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়, ঠিক আছে? তাহলে অপত্য কোষ বা যে ডটার সেল হয়, সেটা সম আকৃতির হয়, মানে একই আকৃতি হবে, সমগুণ, তার মানে একই গুণ থাকবে তাদের, এবং সমসংখ্যক, অর্থাৎ একই সংখ্যক ক্রোমোসোম বিশিষ্ট হতে হবে। চলো আমরা ওইগুলো সবই দেখব। মাইটোসিস কোষ বিভাজন, বিভাজনের ফলে
প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। দৈর্ঘ্যে বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে লম্বা হওয়া, প্রস্থে বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে মোটা হওয়া। ঠিক আছে? তাহলে মাইটোসিসের ফলে কি হয়? উদ্ভিদ এবং প্রাণী বৃদ্ধি পায়, এক কথায় বৃদ্ধি পায়। সে দৈর্ঘ্যে বৃদ্ধি হোক বা প্রস্থে, অর্থাৎ মোটা হোক বা লম্বা হোক, সবই মাইটোসিস কোষ বিভাজনের ফলে। এ ধরনের বিভাজন দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। ঠিক আছে? এই যে ভাজক টিস্যু বলতে কি বোঝায়? যেই টিস্যুটা বারবার করে বিভাজিত হয়, ঠিক আছে? সেটা হচ্ছে ভাজক টিস্যু। এই ভাজক টিস্যুর সংখ্যা বৃদ্ধি করে কিসের মাধ্যমে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। এখন দেখো তো, বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। মাইটোসিস কোষ বিভাজনের যে সকল বৈশিষ্ট্য, সবই মনে রাখতে হবে। কিন্তু আমরা বুঝে বুঝে পড়বো, তাহলে এমনিতেই মনে থাকবে। তো প্রথমত, মাইটোসিস কোষ বিভাজন এক ধরনের দেহকোষের বিভাজন। ওই যে বলা হলো, আহ একটা হচ্ছে জনন কোষ, একটা হচ্ছে দেহকোষ। কিন্তু জনন কোষ মাইটোসিসে বৃদ্ধি পায় না, বৃদ্ধি পায় কি কোষ? দেহকোষ। ঠিক আছে? এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি মাত্র একবার বিভাজিত হয়। আমরা দেখবো যে নিউক্লিয়াসটা যেটা, সেটা একবার বিভাজিত হয়েছে। আমরা কিন্তু অলরেডি ভিডিওতে দেখেছি। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। ঠিক আছে? এই একটা কোষ বিভাজিত হয়ে দুইটি কোষের সৃষ্টি হয়। এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। ঠিক আছে? তার মানে তোমার মাদার সেলে যদি 2n ক্রোমোজোম থাকে, তাহলে ডটার সেল অর্থাৎ যেগুলো তৈরি হয়েছে ওইগুলোতেও 2n ক্রোমোজোম থাকবে। এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। ঠিক আছে? তো লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়, আমরা কিন্তু ভিডিওতে দেখেছি, তাই না? ফলে কোষ দুটি ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়। তাই মাইটোসিসকে কি বলে? ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। ঠিক আছে? সমীকরণিক বিভাজন কোনটা? মাইটোসিস। মাইটোসিস ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। তার মানে সমান সমান কি থাকবে? ক্রোমোজোম সংখ্যা। মাতৃকোষে যে পরিমাণ ক্রোমোজোম থাকবে, অপত্য কোষ বা ডটার সেলে সে পরিমাণ ক্রোমোজোম থাকবে। মনে থাকবে তোমাদের? তারপরে দেখো, মাইটোসিস প্রক্রিয়া কোথায় ঘটে? এইটা আরেকটা প্রশ্ন, এমসিকিউতে থাকবে, সিকিউতে থাকবে, সব জায়গায় কিন্তু এটা থাকবে। তো মাইটোসিস কোথায় ঘটে দেখো। মাইটোসিস হচ্ছে নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষ দেহকোষে ঘটে, এক কথায়। হ্যাঁ, এক কথায় বিভাজন প্রকৃতি। ঠিক আছে? যেটা বিভাজন ক্ষম, যেটা বিভাজন হতে পারে। যেমন কি? যেমন হচ্ছে উদ্ভিদের বর্ধনশীল অংশ, ভাজক টিস্যু, যেমন কাণ্ড। ঠিক আছে? মূলের অগ্রভাগ, অর্থাৎ মূলের যে একেবারে অগ্রভাগ না, ঠিক আছে, একদম সামনের দিকে দেখবা জালি অংশ ওইখানে। তারপরে ভ্রূণমূল, বর্ধনশীল পাতা। বর্ধনশীল পাতা বলতে এই যে নতুন পাতা দেখবা, যেখানে যেখানে সামনে ভবিষ্যতে আরো বড় হবে, এই রকম পাতাকে কি বলে? বর্ধনশীল পাতা। তারপরে যে পাতা আরো সাইজে বাড়বে, সেই জায়গাতে ঘটে। তারপরে মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। প্রাণীর দেহে কোথায়? দেহকোষে। ভ্রূণের পরিবর্ধনের সময় নিম্ন শ্রেণীর প্রাণীতে অযৌন উদ্ভিদের অযৌন জননে সময় এ ধরনের বিভাজন হয়। তাহলে কোথায় কোথায় বিভাজন হয়, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তবে যদি আমরা বুঝে পড়ি, বিশেষ করে যেগুলো ভাজক টিস্যু কোথায় থাকে? কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল, এইসব কি? এইসবে ভাজক টিস্যু থাকে। তো এই সব জায়গাতে কি ঘটে? মাইটোসিস ঘটে। আর প্রাণীদেহের দেহকোষে মানে যে কোষ দ্বারা দেহ গঠিত, ঠিক আছে, সেটা হচ্ছে দেহকোষ। অর্থাৎ আমাদের বৃদ্ধিতে মাইটোসিস সরাসরি দায়ী। ঠিক আছে? আর কোথায় ঘটে না, ঠিক আছে, কোথায় ঘটে তা তো দেখলাম। কোথায় ঘটে না, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? 3 স্টার দিয়ে দাও। তো এটা কোথায় ঘটে না? স্নায়ু টিস্যুতে। ঠিক আছে? বা স্নায়ু কোষে ঘটে না। স্নায়ু টিস্যুর যে স্নায়ু কোষ আছে, তার মানে আমাদের যে ব্রেইন থাকে, ব্রেইনের ভিতরে যত সেল থাকে, ঠিক আছে, সেসব সেলকে কি বলা হয়? স্ন্যাপসিস বা তোমার হচ্ছে নিউরন, তাই না? ওই নিউরন বা স্নায়ু কোষগুলো বিভাজিত হয় না। স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, ঠিক আছে, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা বা প্লেটিলেট, ঠিক আছে, উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এ ধরনের বিভাজন ঘটে না। ঠিক আছে? তাহলে লোহিত রক্তকণিকা বা আরবিসিতে এবং অনুচক্রিকা বা প্লেটিলেট বা উদ্ভিদের স্থায়ী টিস্যু বলতে যেগুলো আর বিভাজন হয় না, সেই টিস্যু।
তো এই সব জায়গায় ঘটে না কোষ বিভাজন। তার মানে কি, তার মানে দেখো নিউরন বা আমাদের ব্রেনের যে সেল, সেই সেলটা কিন্তু বৃদ্ধি পায় না, ঠিক আছে। যে পরিমাণ সেল নিয়ে আমরা জন্মগ্রহণ করি সেই পরিমাণ সেলই কিন্তু আমাদের থেকে যায়। তাহলে মাইটোসিস কোষ বিভাজন যে পদ্ধতিটা, এটা এটা কয়টা পর্যায় আছে? এর দুইটা পর্যায় আছে, ঠিক আছে। একটা পর্যায়, তার মানে স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে কি হয়? স্টেপ ওয়ানে নিউক্লিয়াস এর বিভাজন হয়, আমরা দেখব নিউক্লিয়াস কেমন। আর স্টেপ টুতে কি হয়? স্টেপ টুতে হয় হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, ঠিক আছে। তো নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? ক নম্বরে পড়বে ক্যারিওকাইনোসিস, ঠিক আছে। নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনোসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? সাইটোকাইনোসিস, ঠিক আছে। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি, তার মানে স্টেপ বাই স্টেপ হতে থাকে, ঠিক আছে। প্রথমে ক্যারিওকাইনোসিস হয়, তার মানে কি হয়? প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়, আমরা ভিডিওতে যেটা দেখলাম, ঠিক আছে। তারপরে কি হয়? পরবর্তীতে সাইটোকাইনোসিস হয়, অর্থাৎ যে তোমার সেল ডিভিশনটা শেষের যে অংশটা দেখো, প্রথমে দেখো এই হচ্ছে তোমার মাঝখানে নিউক্লিয়াস। প্রথমে নিউক্লিয়াসটা বিভাজন হবে, তারপরে কি বিভাজন হবে? তারপরে সাইটোপ্লাজমটা বিভাজন হবে, ঠিক আছে। প্রথমে নিউক্লিয়াস বিভাজন হবে, দেখো নিউক্লিয়াস বিভাজন হচ্ছে, এই দেখো নিউক্লিয়াস কিন্তু বিভাজন হয়ে গেছে, এই যে বিভাজন হয়ে গেল। এখন দেখো দুইটা নতুন নতুন নিউক্লিয়াস তৈরি হয়েছে, এবং নিউক্লিয়াস তৈরি হওয়ার পরে পরে কি হচ্ছে দেখো, নিউক্লিয়াস বিভাজন হওয়ার পরে তোমার এই যে সাইটোপ্লাজম যেটা, ঠিক আছে, নিউক্লিয়াস অর্থাৎ যে পুরো সেলটা যেটা সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমটা কি হচ্ছে? বিভাজন হচ্ছে, ঠিক আছে। তো প্রথমে যেটা হলো সেটা কি হলো? ক্যারিওকাইনেসিস। পরে যেটা হলো সেটা কি হলো? সাইটোকাইনেসিস। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন অর্থাৎ ক্যারিওকাইনেসিস, পরে সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস। এখন দেখো ক্যারিওকাইনেসিস কি? ক্যারিওকাইনেসিস কি? এটা একটু জটিল প্রক্রিয়া, অর্থাৎ এটা ধাপে ধাপে হয়, ঠিক আছে। তো এই জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্যারিওকাইনেসিস হয়। তো এটা 5টা ধাপে ভাগ করা হয়েছে, অনেক ক্ষেত্রে 4টা ধাপ বলা হয়, অর্থাৎ প্রোমেটাফেজটাকে বাদ দেওয়া হয়, ঠিক আছে। তো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, মনে রাখতে হবে প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এখন কোন ধাপটা কেমন সেটা আমাদের দেখার বিষয়। প্রোফেজ এই ধাপটা কেমন দেখো, প্রোফেজ এই ধাপটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। তার মানে প্রোফেস এই যে ধাপটা, এটা অনেকক্ষণ চলে। তোমার তাহলে এখান থেকে মনে রাখতে হবে এটা দীর্ঘস্থায়ী ধাপ, এটা মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে দেখো, তো দেখো প্রোফেজে কি হচ্ছে? প্রোফেজে নিউক্লিওলাস, এই যে নিউক্লিওলাস, তারপরে নিউক্লিয়ার পর্দা, অর্থাৎ এই যে অংশটা দেখছো, এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা যেটা নিউক্লিয়াসকে ঢেকে রাখে। ওই নিউক্লিয়ার পর্দা এটা বিলুপ্ত হওয়া শুরু হয়, ঠিক আছে। আর ক্রোমাটিন তন্তু যেটা ক্রোমাটিন তন্তু কি হয়? একসাথে হয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কি হয়? ক্রোমোজোমে পরিণত হয়, ঠিক আছে। এই যে ক্রোমাটিন তন্তুগুলো পেঁচিয়ে পেঁচিয়ে জড়িয়ে পেঁচিয়ে কি ক্রোমোজোম তৈরি করে, ঠিক আছে। আর নিউক্লিয়ার পর্দা, এই দেখো নিউক্লিয়ার পর্দা, এই নিউক্লিয়ার পর্দাও কিন্তু বিলুপ্ত হয়ে যায়। তো আমরা ছবির মাধ্যমে বা অ্যানিমেশনের মাধ্যমে বিস্তারিত দেখব। তো এখানে কি হয়? নিউক্লিয়াস আকারে বড় হয়, নিউক্লিয়ার যে জালিকা ভেঙে গিয়ে কতগুলো আঁকাবাঁকা সুতোর মতো অংশ সৃষ্টি করে, এগুলোকে ক্রোমোজোম বলে, ঠিক আছে। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে দুইটি ক্রোমাটিড গঠন করে। এখন আমরা এইগুলো দেখবো যে ক্রোমোজোম কি আর হচ্ছে ক্রোমাটিড কি, সবগুলোই আমরা দেখবো, চলো। এখানে দেখো, এই যে দেখো তোমার ক্রোমো, এই হচ্ছে তোমার সেল বা কোষ, কোষের ভেতরে দেখো, এই দেখো কোষের ভেতরে নিউক্লিয়াস, এখানে বেগুনি রঙের চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে দেখো কি আছে? নিউক্লিয়াসের ভেতরে আছে নিউক্লিওলাস, ঠিক আছে। এবং এর সাথে বিভিন্ন রকম ডিএনএ বা আরএনএ এসব কি আহ একসাথে কি লেগে আছে, ঠিক আছে। ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু দেখছো এখানে চারিদিকে ক্রোমাটিন তন্তু আছে যেইগুলা এর সাথে লেগে আছে, লাগানো আছে। আর এই দেখো ক্রোমোজোমের তোমার যে নিউক্লিয়াসের উপরে যেই লেয়ারটা দেখছো না বেগুনি রঙের, এখানে ফুটো ফুটো আছে দেখতে পাচ্ছ,
এই যে বেগুনি রঙের যে লেয়ারটা, এটাকে কি বলে জানো? এটাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন বা নিউক্লিয়াসের উপরে যে জালিকা থাকে বা যে ওয়ালটা থাকে নিউক্লিয়াসের উপরে, সেটাই হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে? তো এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা, এই নিউক্লিয়ার মেমব্রেনটা কি হয় কোষ বিভাজনের সময় বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে? তো এই নিউক্লিয়াসটা কি হয় প্রোফেজে আকারে বড় হয়। ঠিক আছে? এর ভিতরে দেখো নিউক্লিয়াসের ভিতরে কত ক্রোমাটিন তন্তু থাকে। চলো ক্রোমাটিন তন্তুগুলো দেখা যাক। এই দেখো ক্রোমাটিন তন্তু, দেখতে পাচ্ছ? এই যে ক্রোমাটিন তন্তু হচ্ছে, এই যে ক্রোমাটিন তন্তু হচ্ছে এইগুলা। এখানে ডিএনএ অনেকগুলো থাকে, ডিএনএ আকারে থেকে এই যে ক্রোমাটিন তন্তু এর রূপে আহ, জড়িয়ে পেঁচিয়ে এই লাস্টলি আমাদের কি ক্রোমোজোম তৈরি করে। ঠিক আছে? লাস্টলি আমাদের ক্রোমোজোম তৈরি করে। এই যে যেখানে দেখো লাগানো রয়েছে ক্রোমোজোম দুটা, দেখো এই যে দুইটা ক্রোমোজোম যেখানে লাগানো রয়েছে সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। যেটা তোমাদের লাগবে, সেন্ট্রোমিয়ার কি জিনিস সেটা তোমরা আহ, সামনে পড়বে। ঠিক আছে? এই যে সেন্ট্রোমিয়ার, যেটা দুইটা ক্রোমোজোমকে এইভাবে পাশাপাশি লাগানো থাকে। তাহলে দেখছো ক্রোমোজোম কি দিয়ে গঠিত? এই যে ক্রোমাটিন তন্তুগুলো জড়িয়ে পেঁচিয়ে এরকম রডের মতো আকৃতি হয়েছে। হওয়ার পরে এই যে দুইটা ক্রোমোজোম একটা জায়গাতে মিলিত হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে? সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো এতটুকু যদি মনে থাকে তাহলে দেখো সেন্ট্রোমিয়ার। ওকে, তো ঠিক আছে, আমরা মেন জিনিস কিন্তু আলোচনা করছি। এই যে সেন্ট্রোমিয়ার থাকে। ওকে, তো আমরা মেন জিনিস মোটামুটি আলোচনা করছি। এবার দেখো বিভক্ত হয়ে আহ, একটি বিন্দু, এই যে যেখানেই লেখা আছে দেখো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। ঠিক আছে? তাহলে ক্রোমোজোম কি? এই যে আঁকা বাঁকা সুতোর মতো, দেখো আঁকা বাঁকা সুতোর মতো। এই যে তুমি এখানে দেখেছো যে এখানে দেখো, এই দেখো আঁকা বাঁকা অনেক সুতো। ঠিক আছে? এই সুতোগুলা একসাথে একত্রে মিলিত হয়ে কি তৈরি করছে? ক্রোমোজোম তৈরি করছে। দেখো এবার দুইটা ক্রোমোজোম এক জায়গায় জোড়া লাগানো আছে, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। বুঝা গেছে? সেন্ট্রোমিয়ার, এই যে আঁকা বাঁকা সব সুতো দেখছো, এই সুতো হচ্ছে কি? সেন্ট্রোমিয়ার। বুঝা গেছে? ওকে, তো এই হচ্ছে আমরা দেখে দেখে বুঝতে পারলাম যে সেন্ট্রোমিয়ার কোনগুলো। এবার প্রো মেটাফেজ কোনগুলা, মেটাফেজ কোনগুলো এবং অ্যানাফেজ কোনগুলো সেটা দেখো। প্রো মেটাফেজে কি হয়? নিউক্লিয়ার পর্দা আমরা দেখাইছিলাম না? নিউক্লিয়ার পর্দা কোনটা? নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস দেখাইছিলাম না? ওইটা প্রায় বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে? তারপরে কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুর আবির্ভাব ঘটে। ঠিক আছে? এই মাকুর আকৃতির ধারণা, তাই এটাকে কি বলা হয়? স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে? স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগে বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল বলে। এবং প্রাণীকোষে সেন্ট্রিওল দুটি থেকে কি হয়? প্রাণীকোষে সেন্ট্রিওল থাকে। ঠিক আছে? সেন্ট্রিওল থেকে কি হয়? চারিদিকে আহ, কি রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে এবং আহ, দুই বিপরীত মেরুতে পৌঁছে স্পন্ডল তন্তু গঠন করে। আমরা দেখাবো স্পন্ডল তন্তু গঠন করে। আহ, পরে তন্তুগুলো স্পন্ডল যুক্ত হয়ে স্পন্ডল যন্ত্র গঠন করে। স্পন্ডল যন্ত্রের প্রত্যেকটা তন্তুকে স্পন্ডল তন্তু বলে। ঠিক আছে? প্রত্যেকটা তন্তুকে কি বলা হয়? স্পন্ডল তন্তু বলে। আমরা দেখাবো আহ, এই এই তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যুক্ত হয়ে তাকে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলে। ঠিক আছে? যার সাথে যুক্ত হয় সেটা ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। ওকে, তো চলো আমরা দেখা যাক। এই যে তোমরা কিন্তু প্রথম থেকে দেখছো যে এই একটা কোষ। ঠিক আছে? কোষের দেখো মেরু অঞ্চল বলতে বোঝায় যে দুই পাশের অংশ, আর বিষুবীয় অঞ্চল বলতে বোঝায় মাঝের অংশ। দেখো এই যে তোমার যে ট্রাকশন ফাইবার বের হচ্ছে দেখছো এটা থেকে, কি তুমি প্রাণী কোষের ক্ষেত্রে যদি বলো তাহলে সেন্ট্রিওল থেকে এই যে অ্যাস্টার রশ্মি নির্গত হচ্ছে। কিংবা আহ, উদ্ভিদ উদ্ভিদ কোষের ক্ষেত্রে তুমি যদি বলো তাহলে দেখো তোমার এখানে কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। ঠিক আছে? মাকুর আকৃতি, একে স্পিন্ডল যন্ত্র বলে। ঠিক আছে? আহ বিষুবীয় অঞ্চল, এর মধ্যভাগকে কি বলা হয়? বিষুবীয় অঞ্চল। তাহলে চলো দেখাই বিষুবীয় অঞ্চল কোনটা। এই যে দেখো এখানে তোমার এই যে দুইটা দুই পাশে চলে যাচ্ছে। ঠিক আছে?
সেন্ট্রিওল বা যেটাই বলো না কেন, এটা দুই পাশে চলে যাওয়ার পরে দেখো এটার ভিতর থেকে রশ্মি নির্গত হচ্ছে, ঠিক আছে, রশ্মি নির্গত হচ্ছে বা তন্তু নির্গত হচ্ছে। এটাকে এই জন্য বলা হয় কি স্পেন্ডল যন্ত্র, ঠিক আছে। আর এই যে মাঝামাঝি কি হয়েছে, মাঝামাঝি যত তোমার ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের যে মাঝখানে সেন্ট্রোমিয়ার আছে না, সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়েছে ট্রাকশন ফাইবার, ঠিক আছে। যুক্ত হয়ে এই যে তোমার যে রশ্মিগুলা বা তোমার যে আহ, তন্তুগুলা, এই তন্তুর সাথে কি ওই জায়গাতে যুক্ত হয়েছে, ট্রাকশন ফাইবারে গিয়ে যুক্ত হয়েছে, ঠিক আছে। এবার যুক্ত হওয়ার পরে কি হয়েছে, ওইটা মেরুর দিকে চলে যাচ্ছে। দেখো এটা হচ্ছে মেরুর অঞ্চল, আর বিষুবীয় অঞ্চল কোনটা দেখো, বিষুবীয় অঞ্চল হচ্ছে এই মাঝামাঝির অঞ্চলটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। দেখো বিষুবীয় অঞ্চল থেকে কোথায় যাচ্ছে, বিষুবীয় অঞ্চল থেকে চলে যাচ্ছে মেরুর দিকে। এই যে এইটা এই মেরুতে চলে গেল, ওইটা ওই মেরুতে চলে গেল, যাওয়ার পরে দুইটা সেল বা কোষ গঠন হয়ে গেল, ঠিক আছে। তো এদেরকে কি বলে, ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। ওই যে যেটার সাথে লেগে গেল সেটা, এই যে তোমাদের বইতে কিন্তু দেওয়া আছে, এই যে দুইটা মেরু, ঠিক আছে, মেরু অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল, মানে দুই দিকের অঞ্চল মেরু অঞ্চল, আর মাঝের অঞ্চল হচ্ছে বিষুবীয় অঞ্চল। তো এর সাথে কি হচ্ছে, ক্রোমোজোম গুলো লেগে যাচ্ছে, ঠিক আছে, লেগে যাচ্ছে। তো লুপ্ত প্রায় নিউক্লিওলাস, মানে যে নিউক্লিওলাস থাকে আমরা দেখছি কোষের, ওইটা কি প্রায় অদৃশ্য হয়ে যায়। আর এখানে কিন্তু তোমার যে নিউক্লিয়ার মেমব্রেন যেটা, ঠিক আছে, সেটা কিন্তু অদৃশ্য অলরেডি হয়ে গেছে। প্রাণী কোষে দেখো সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওল কিসে থাকে, প্রাণী কোষে থাকে, ঠিক আছে। সেন্ট্রিওল থেকে এই যে অ্যাস্টার রশ্মি নির্গত হচ্ছে, এই যে স্পিন্ডল যন্ত্র বা ওই যে তন্তু না, ক্রোমাটিন তন্তু, সরি ক্রোমাটিন তন্তু বলছি কেন, যে তন্তু আছে না, স্পিন্ডল যন্ত্র থাকে, ওই ওখান থেকে যে তন্তু হয় স্পিন্ডল তন্তু যাকে বলে, স্পিন্ডল তন্তু, ঠিক আছে। ওই তন্তুর সাথে কি যুক্ত হচ্ছে দেখো তো, স্পিন্ডল যন্ত্রের ওই তন্তুর সাথে কি যুক্ত হচ্ছে, ক্রোমোজোম যুক্ত হচ্ছে, ঠিক আছে। ক্রোমোজোম যুক্ত হচ্ছে, ক্রোমোজোমের যে মাঝখানে যে অংশটা আমরা দেখছিলাম না সেন্ট্রোমিয়ার, এই যে সেন্ট্রোমিয়ার মানে কি, সেন্ট্রোমিয়ার মানে ক্রোমোজোমের মাঝখানের অংশ, ঠিক আছে। এই সেন্ট্রোমিয়ারের সাথে এই ট্রাকশন ফাইবার বা এই যে তোমার স্পিন্ডল যন্ত্রের যে অংশটা সেটা যুক্ত হয়, ঠিক আছে। এই যে যুক্ত হয় এ কারণে কি এটাকে আকর্ষণ তন্ত্র বলে। আর মেটাফেজে কি হয়, মেটাফেজে বিষুবীয় অঞ্চলে আসে, ঠিক আছে, অর্থাৎ সবাই মাঝামাঝি অবস্থান করে, দেখো সবাই মাঝামাঝি অবস্থান করে মেটাফেজ পর্যায়ে। তো এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে, ঠিক আছে, মাঝামাঝি অবস্থান করে। এবং এই যে ট্রাকশন ফাইবার থাকে যেইগুলা, হ্যাঁ, ট্রাকশন ফাইবারের সাথে কি হয়, তোমার সেন্ট্রোমিয়ার অর্থাৎ ক্রোমোজোমের যে যেখানে ক্রোমোজোম দুইটা একসাথে যুক্ত থাকে, হ্যাঁ, ওই ক্রোমোজোমের সাথে আহ সেন্ট্রোমিয়ার আটকে যায়, হ্যাঁ। এই ক্রোমোজোম গুলো ছোট এবং খাটো এবং মোটা দেখায়, তার মানে অনেক মোটা বা আহ, অনেক ঘন থাকে, ঠিক আছে, ক্রোমোজোম গুলো। অ্যানাফেজে কি হয় দেখো, অ্যানাফেজে হয় সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে অর্থাৎ এই যে এখানে দেখো, এই যে অ্যানাফেজ ধাপ ঘটছে, এই যে তোমার তোমার যখন মাঝামাঝি মাঝামাঝি দেখছো, এটা কি, এটা মেটাফেজ পর্যায়, সবগুলো মাঝামাঝি অবস্থান করছে। এবার মেটাফেজের পরে অ্যানাফেজ হবে, অ্যানাফেজ পর্যায় মানে গতি পর্যায়। দেখো অ্যানাফেজ পর্যায় কি হচ্ছে, সবগুলা গতিপ্রাপ্ত হচ্ছে, গতিপ্রাপ্ত হয়ে কোথায় যাচ্ছে, মেরুর দিকে যাচ্ছে, ঠিক আছে। এই যে এটা এই মেরুর দিকে যাচ্ছে, এরা এই মেরুর দিকে যাচ্ছে, গিয়ে তোমার এই পর্যায়টা শেষ করছে, বোঝা গেছে। আচ্ছা, এই পর্যায়টা শেষ করছে, ওকে। তো সেন্ট্রোমিয়ার থাকে, ক্রোমোজোম বিচ্ছিন্ন হয়। আহ, প্রতিটি ক্রোমাটিডকে কি বলে, অপত্য ক্রোমাটিড বলে, হ্যাঁ। আচ্ছা, ক্রোমাটিড গুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়, তার মানে এই যে মাঝখানে যুক্ত থাকে না সেন্ট্রোমিয়ারের সাথে, এইটা বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে এই যে দুইটা আলাদা হয়ে যায়, হ্যাঁ, এই যে দুইটা আলাদা হয়ে যায় এটাকে কি বলে, অপত্য ক্রোমোজোম, ঠিক আছে। আচ্ছা, আকর্ষণ তন্তুর সাথে সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে যায় এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে যায়, এই যে তোমরা দেখলে অর্ধেক এই যে এই পাশে গেছে আর অর্ধেক এই পাশে গেছে, ঠিক আছে, দক্ষিণ মেরুর দিকে যায়। এ সময় অবস্থানরত সেন্ট্রোমিয়ার ইংরেজি বর্ণমালার ভি এল জে আকৃতি বিশিষ্ট হয়, ঠিক আছে। এই যে আকৃতি বিশিষ্ট তুমি দেখতে পাচ্ছ, এইগুলা দেখায়, এই যে তোমার বিভিন্ন আকৃতির কিন্তু তারা হয়ে থাকে। তো চলো দেখা যাক।
আচ্ছা, আচ্ছা আমি এটাকে একে বোঝাই, হ্যাঁ? একে বোঝাই তাহলে তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এই যে মাঝখানে কি থাকে? সেন্ট্রোমিয়ার থাকে। ঠিক আছে? এই সেন্ট্রোমিয়ারটা আলাদা হয়ে যায়। আলাদা হলে এটা ২ টা আলাদা আ আলাদা অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। তো মাঝখানে এই যে যখন এই ক্রোমাটিন তন্তুটা যখন একেবারে মাঝখানের দিকে থাকবে, ঠিক আছে? তখন কি? এই যে মাঝখানের দিকে যখন থাকবে তখন ভি শেপে থাকবে। ঠিক আছে? আর যখন একটু একটু সাইডে থাকবে তখন কি এল শেপে থাকবে, দেখো এল শেপে আছে। আর যখন একেবারে প্রায় কোনার দিকে থাকবে তখন কি, তখন জে শেপে থাকবে। আর যখন একদম এরকম লম্বালম্বি শেপে থাকবে তখন ওইটা আই শেপে থাকবে। তো ঠিক আছে, আকৃতিগুলো বুঝতে পারছো তো? এগুলো হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমোজোমের ওই সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে তোমার এইরকম আকৃতি দেখা যায়। এই যে এটা হচ্ছে ভি আকৃতি, এটা ভি আকৃতি, এটা ভি আকৃতি, এটা এল আকৃতি, এটা জে আকৃতি। ঠিক আছে, অর্থাৎ এই যে জে আকৃতি, আর এটা হচ্ছে আই আকৃতি। তো এই বিভিন্ন রকম আকৃতিতে হয়। তো তারপরে দেখো টেলোফেজ পর্যায়ে কি হয়, তারা বিপরীত মেরুতে পৌঁছায়, তোমরা দেখেছো। তারপরে কি হয়, নিউক্লিয়ার পর্দা নিউক্লিওলাস আবার চলে আসে। হ্যাঁ, প্রাণীকোষে উভয় মেরুতে সেন্ট্রিওল আবার তৈরি হয়। আবার কি হয়, পরস্পর জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এবার তো এই যে টেলোফেজ যেটা, এটা প্রোফেজের বিপরীত হয়। ঠিক আছে, প্রোফেজ এর বিপরীত, প্রোফেজের বিপরীত। তার মানে প্রোফেজে কি হয়, নিউক্লিয়ার পর্দা চলে যায় কিন্তু এখানে আবার নিউক্লিয়ার পর্দা আসে। প্রোফেজে কি হয়, নিউক্লিওলাস গায়ব হতে থাকে, কিন্তু টেলোফেজে এসে আবার নিউক্লিয়ার পর্দা চলে আসে। ঠিক আছে, ওকে। তো এই যে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে, এভাবে দুই প্রান্তে নিউক্লিয়াস গঠন হয় এবং ক্যারিওকাইনেসিস এর সমাপ্তি ঘটে। ঠিক আছে, তো ক্যারিওকাইনেসিসটা যে হয়ে যায়, ক্যারিওকাইনেসিস হওয়ার সাথে সাথে কি হয়, সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়। সাইটোকাইনেসিসে সাইটোকাইনেসিস বরং টেলোফেজ ওই দশাতেই শুরু হয়। এখানে বিশ্ববিদ্যালয়ে এন্ডোপ্লাজমিক জালিকা জমা হয়ে মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট কি দিয়ে গঠন হয় এটা দেখবা, এটা সিপার একটা প্রশ্ন। ঠিক আছে, বৃত্তি পরীক্ষাতে ভালো করতে হলে এইসব মুখস্থ রাখতে হবে, সিপা সাপা যত প্রশ্ন থাকে সবগুলো। তো জালিকা থাকে, ক্ষুদ্র জালিকা জমা হয়, এরপরে মিলিত হয়ে কোষ প্লেট তৈরি করে। কি দিয়ে কোষ প্লেট তৈরি করে, মনে থাকবে, কোষ প্লেট পরিবর্তিত এবং পরিবর্তিত হয়ে কোষ প্রাচীর তৈরি করে। এই যে কোষ প্রাচীর তৈরি করে কোষ প্লেট থেকে তৈরি হয়, এটা উদ্ভিদ কোষে। ঠিক আছে, ফলে মাতৃকোষ অপত্য দুইটি কোষে সৃষ্টি হয়। দেখো কোষ প্লেট কিভাবে তৈরি হয়, দেখো দেখছো কোষ প্লেট কিভাবে তৈরি হয়, মাঝখান থেকে প্লেট তৈরি হয়ে এই দুইটা আলাদা হয়ে যায়। তো এটা কিন্তু প্রাণী কোষে তৈরি হয় না। আচ্ছা, তো ভেতরে গিয়ে বিবর্তিত হয়ে অপত্য কোষ সৃষ্টি হয়, তাই আমরা জানতে পারলাম কোষ প্লেট গঠিত হয় এবং প্রাণী কোষে ক্লিভেজ বা ফারিং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। ঠিক আছে, তো প্রাণী কোষে একরকম হয়, উদ্ভিদ কোষে আর এক রকম হয়। তো আশা করি আমরা প্রত্যেকটা ধাপ খুব ভালোভাবে বোঝার বা বোঝানোর ট্রাই করলাম। ঠিক আছে, ইন্টারফেস পর্যায় বলতে তোমার আহ, একটা প্রস্তুতিমূলক পর্যায়। ঠিক আছে, ইন্টারফেস মানে একটা প্রস্তুতিমূলক পর্যায়, অর্থাৎ কোষ বিভাজনের আগে যে সকল প্রস্তুতি নিতে হবে। কেমন প্রস্তুতি, তোমার দেখা যাচ্ছে ডিএনএ তোমার রেপ্লিকেশন করার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, আরএনএ রেপ্লিকেশন করার প্রয়োজন হতে পারে, বা জেনেটিক্স যত ম্যাটেরিয়াল সেগুলো রেপ্লিকেশন করা বা তাদের সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজন হতে পারে। তো এই সকল সংখ্যা বৃদ্ধির কাজটা হয় কিন্তু ইন্টারফেস দশায়। এবার ইন্টারফেস দশায় বা এসব তৈরি যখন হয়ে যায়, অর্থাৎ যে সংখ্যাগুলো বৃদ্ধি হয়ে যায় উপাদানের, তারপরে হয় প্রোফেজ দশা, তারপরে প্রোমেটাফেজ, এবং তারপর মেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর টেলোফেজ। প্রোফেজ দশায় কি হয়, প্রোফেজ দশায় এই ক্রোমাটিন তন্তুগুলো একত্রিত হয়ে মিলিত হয়ে কি হয়, এই যে ক্রোমাটিন তন্তুতে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, এই যে একত্রিত হয়ে তোমার ক্রোমোজোমে রূপান্তরিত হয়। ক্রোমোজোমে রূপান্তরিত হওয়ার পরেই দেখো সেন্ট্রোমিয়ার থাকে ক্রোমোজোমের মাঝখানে। এইবার তোমার স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে, এটা তৈরি হয় স্পিন্ডল তন্তুর সাথে কি হয়, তোমার ক্রোমোজোম গুলো যে সেন্ট্রোমিয়ারের সাথে আটকে যায়। ঠিক আছে, আটকে গিয়ে তারা আহ মাঝামাঝি অবস্থান করে কোন দশায়, মেটাফেজ দশায়। এবং অ্যানাফেজে কি হয়, অ্যানাফেজ মানে হচ্ছে গতি পর্যায়। ঠিক আছে, তো এইবার পরে তারা দুই মেরুর দিকে
চলে যেতে শুরু করে, ঠিক আছে? অর্ধেক ওই মেরুর দিকে যায়, বাকি অর্ধেক এই মেরুর দিকে চলে যায়, ঠিক আছে? আর টেলোফেজ দশায় দেখো আমাদের যে তোমার যে ওয়ালটা বা যে আহ, তোমার হচ্ছে বাইরের যে আবরণটা সেই আবরণটা আবার চলে আসে। তো আশা করি মোটামুটি তোমরা বুঝতে পারছো। তো এ পর্যন্তই থাক। আমরা নেক্সট ভিডিওতে আরো ভালোভাবে এক্সপ্লেন করব আমাদের পরবর্তী টপিকটা।